আমাদের দাবি শিক্ষকদের বৈষম্য সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের শোষণ বঞ্চনার বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক, যিনি একজন প্রতিরোধের প্রতীক হিসেবে চিহ্নিত গণসংহতি আন্দোলনের সম্মানিত সভাপতি মহোদয় জনাব জুনায়েদ সাকি। জনাব জুনায়েদ সাকি। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত আজকের এই মহাসমাবেশে সংগ্রামী সভাপতি, উপস্থিত শিক্ষকবৃন্দ, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি একটু অনুরোধ করছি, আপনারা যদি একটু বাঁদিকে চেপে যান, ডান দিকে যারা পেছনের দিকে চেপে যান, একটু আপনারা নিজ দায়িত্বে চলে আসেন আপনারা। শিক্ষকবৃন্দ, আপনারা, আমি সংক্ষেপে বক্তব্য রাখবো, আপনারা একটু শান্ত হলে আমরা কথা শুরু করতে পারি। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা যদি একটু শান্ত হন তাহলে আমরা কথা শুরু করতে পারি। আমরা সবাই একটা কথা জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা অনেক ক্লিশে হয়ে গেছে, সব জায়গায় লেখা থাকে, কিন্তু কোথাও মান্য করা হয় না। যে কোনো দেশের উন্নতির জন্য শিক্ষা প্রধান মাধ্যম। আমাদের দেশ একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ প্রাণের আত্মত্যাগের বিনিময়ে এই রাষ্ট্র, এই দেশ আমরা পত্তন করেছি। এই দেশের মানুষ আশা করেছিল এই দেশ উন্নতি করবে, এই দেশের প্রত্যেক নাগরিক সুযোগের সমতা পাবে, এই দেশের প্রত্যেক নাগরিক তার পরিচয় যাই হোক না কেন, ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয় তার যাই হোক না কেন, তারা মানবিক মর্যাদা পাবে, সকল নাগরিক সামাজিক ন্যায় বিচার পাবে। আর এইরকম আশা-আকাঙ্ক্ষার দেশ হতে হলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে, যেখানে রাষ্ট্র চলবে, সরকার চলবে মানুষের কথা অনুযায়ী। নাগরিকরা কি বলে, তাদের স্বার্থ কি, তার প্রতিনিধিত্ব করাই হবে এই দেশের রাজনীতি, রাষ্ট্র, রাজনৈতিক ব্যবস্থার প্রধান চালিকা শক্তি। 54 বছর আগে এই দেশ যখন পতন হয়, তখন মানুষ আশা করেছিল শিক্ষার এমন বদল ঘটবে যাতে করে আমরা আমাদের প্রত্যাশিত দেশ, রাষ্ট্র, সমাজ পাই। কিন্তু আজকে 54 বছর পরেও আমাদের শিক্ষকরা তাদের দাবি করতে হয়, দিনের পর দিন সভা সমাবেশ তাদের করতে হয়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুলিশের লাঠিচার্জকে আমাদের শিক্ষকরা রাস্তায় থাকতে হয়। এইটা হচ্ছে এই 54 বছর ধরে আমাদের শাসকদের ব্যর্থতা।
যথার্থ শিক্ষানীতি তৈরি করতে পারে না। তাদের নানান রকম পরীক্ষা নিরীক্ষার ফলে আমাদের শিক্ষার্থীরা যেমন সমস্যার মধ্যে পড়েন, তেমনি বড় আকারে সমস্যার মধ্যে পড়েন যারা শিক্ষা দেন সেই শিক্ষকেরা। আজকে আমরা সবাই জানি প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার বুনিয়াদ। যেই দেশে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় না, সেই দেশের শিক্ষার মেরুদণ্ড ভঙ্গুর হয়ে যায়। আমাদের শিশুরা তাদের এই বয়সে, এই যে শিশু বয়সে যা শেখে সেটাই তার জীবনের ভিত্তি, জীবনের বুনিয়াদ। প্রত্যেকেই আমরাও শিশু ছিলাম, আমাদের যা কিছু যোগ্যতা দক্ষতা ওই শিশু বয়সেই প্রধানত ঠিক হয়ে গেছে। আর সেই দায়িত্ব পালন করেন কারা? আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা। সমাজে, রাষ্ট্রে তাদের মর্যাদা কি দেওয়া হয়েছে? আমরা পরিষ্কার করে দাবি করেছি, আমাদের দল গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছে এবং আমরা মনে করি আগামী দিনে যারা দেশের জনগণ ভোট দিয়ে একটি সরকার নির্বাচন করবে, তারা যে নীতি প্রণয়ন করবে, আমরা যদি সেখানে কোনো ভূমিকা রাখার সুযোগ পাই, আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের সকল শিশু 12 ক্লাস পর্যন্ত রাষ্ট্রের খাতে শিক্ষা পাবে, এই নীতি আমরা প্রণয়ন করব। আর শিক্ষা যদি আমাদের দেশের সত্যিকার অর্থে এই ব্যবস্থাকে আমরা বদলাতে চাই, তাহলে প্রথম গুরুত্ব দিতে হবে শিক্ষকদের মর্যাদা এবং তাদের বেতন এবং তাদের সুবিধা দিতে। আজকে শিক্ষকদেরকে অন্যান্য পেশার সাথে তুলনা করা হচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, শিক্ষকতা একটা পেশা বটে, কিন্তু এটা পেশার চাইতে উঠবে। এটা পুরো সমাজ গঠন করে। একটা রাজনৈতিক ভাবে জনগোষ্ঠী যখন তৈরি হয়, সেটা সত্যিকার অর্থে যদি আমরা তৈরি করতে চাই, সেখানে প্রধান ভূমিকা রাখবে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা। তাহলে এই জাতি কিংবা জনগোষ্ঠীর গঠনে যে শিক্ষার ভূমিকা এবং যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা অন্যতম প্রধান ভূমিকা, সেই শিক্ষকদের মর্যাদা, তাদের বেতন, এইটা একটা স্বতন্ত্র স্কেল তৈরি করতে হবে। অন্য পেশার সাথে এটা মেলালে হবে না। সমাজের শিক্ষকরা তারা যাতে মর্যাদার সাথে বেঁচে থাকতে পারেন, তাদের যেন সমাজে বেতন এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠা হয়, তার জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঠিক করতে হবে। আমরা পরিষ্কার করে এই সরকারের কাছে সেই আহ্বান জানিয়েছিলাম, কিন্তু এই সরকার স্বতন্ত্র বেতন স্কেল, রাষ্ট্রের খাতে শিক্ষাকে আনার জন্য প্রয়োজনীয় বাজেট কোনো কিছুই করে নাই। এটা দুঃখজনক। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা এই অন্তর্বর্তী সরকার শিক্ষার বাজেট এমন জায়গায় নিতে পারতেন যেটা ভবিষ্যতের সকল সরকারের জন্য অনুসরণীয় হতো। আমরা দেখলাম তারাও গতানুগতিক পথেই হাঁটলেন। আমরা দেখলাম শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের প্রশ্নে এই সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নিল না। কাজেই যেহেতু আপনারা ওটা নিতে পারছেন না, এটাই প্রতীয়মান হচ্ছে। কাজেই আজকে এই সহকারী প্রাথমিক শিক্ষকরা যারা আমাদের শিক্ষার বুনিয়াদ, তাদের 3 দফা দাবি আপনারা মেনে নেন। কি দাবি তারা করেছেন? কি দাবি তারা করেছেন? সহকারী প্রাথমিক শিক্ষকরা 11 গ্রেডে আসতে চান। গ্রেড তো আপনারা বানিয়েছেন, সহকারী প্রাথমিক শিক্ষকরা তাদের মর্যাদা অনুযায়ী আজকে 11 গ্রেডে, এটা ন্যূনতম, এটা আপনাদের মানতে হবে। শিক্ষকদের যদি এই মর্যাদা না দেন, শিক্ষকরা যদি তাদের জীবনের নিশ্চয়তা শিক্ষকতা পেশা থেকে না পান, কিভাবে ওই শিশুর যত্ন নেবেন,
কিভাবে ওই শিশুকে শিক্ষা দেবেন? আমাদের জাতির জনগোষ্ঠীর ভবিষ্যৎ আমাদের শিশুরা, সেই শিশুদের যারা গড়ে তুলবেন তাদেরকে আজকে কি নির্মম পরিবেশের মধ্যে থাকতে হয়। তাদের বেতন দিয়ে তাদের সংসার চলে না, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার স্বাস্থ্যের ব্যবস্থা করা যায় না, তাদেরকে অন্য পেশায় যুক্ত হতে হয়। শিক্ষকরা যদি শিক্ষার কাজে মনোনিবেশ করতে না পারেন, তাদের হাতে আমাদের ভবিষ্যৎ শিশু, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিভাবে গড়ে উঠবে? কাজেই রাষ্ট্রের ব্যয়ের প্রধান অগ্রাধিকার হওয়া দরকার শিক্ষা। আর সে কারণে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হলে এই যে ন্যূনতম দাবি করা হয়েছে, প্রাথমিক শিক্ষক যারা সহকারী প্রাথমিক শিক্ষক তাদেরকে অবশ্যই বেতন তাদের 11 গ্রেডে আনতে হবে এবং জাতীয় পে স্কেলে এই সুপারিশ পরিষ্কারভাবে নতুন করে করতে হবে। সরকার যাতে এই সুপারিশ করে, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তাদের যে পুরো উপদেষ্টা পরিষদ নীতি নির্ধারক সবার কাছে আমরা দাবি করি, এই যে জাতীয় পে স্কেল তাতে প্রাথমিক শিক্ষকদেরকে 11 গ্রেডে আনার সুস্পষ্ট প্রস্তাবনা আমরা চাই। আর প্রাথমিক শিক্ষক হিসেবে যারা যোগদান করছেন, আপনারা তো যোগ্যতা নির্ধারণ করেছেন যে তারা প্রধান শিক্ষক হতে পারবেন, ঠিক করেছেন না? অর্থাৎ প্রাথমিক শিক্ষক যারা হচ্ছেন, সহকারী প্রাথমিক শিক্ষক, তারা ওই যোগ্যতা ধারণ করেন যে তারা পদোন্নতিতে প্রধান শিক্ষক হতে পারবেন। যদি এটাই হয় তাহলে শতভাগ প্রধান শিক্ষক হিসেবে যোগ্যতার ভিত্তিতে, তাদের কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে কেন তারা প্রধান শিক্ষক হতে পারবেন না? এইখানে কোনো বৈষম্য চলবে না। নীতি এমন ভাবে করেন যাতে করে বৈষম্য না থাকে। এই অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এত আত্মত্যাগ, সেটা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য। কাজেই শিক্ষকদের নীতি কেন, রাষ্ট্রের কোন নীতিতে যাতে বৈষম্য না থাকে তার ব্যবস্থা করতে হবে। বন্ধুরা আমার, আমরা দেখেছি 16 বছর যাবৎ পদোন্নতি বন্ধ, কিংবা নানাভাবে নানা জটিলতার মধ্যে শিক্ষকরা তাদের 3 দফা দাবি। একটা পেশার মধ্যে যখন গ্রেডিং করেন আপনারা বেতনের, তখন গ্রেডিং এ নিয়ম অনুযায়ী, দক্ষতার যোগ্যতা অনুযায়ী, চাকরির বয়স অনুযায়ী তারা উচ্চতর গ্রেডে যাবেন, এটাই স্বাভাবিক। এটা না থাকলে কোনো প্রয়োজনই থাকবে না। কাজেই আপনাদেরকে অবশ্যই এই যে গ্রেড উন্নীত করা, সেই নানা ধরনের যে সময়সীমা আপনারা ঠিক করেছেন, আপনারা কোথায় আরো সহজ করবেন, আরো কঠিন করার চেষ্টা করছেন। অবশ্যই এই সমস্ত গ্রেড উন্নীতকরণের ক্ষেত্রে 16 বছরের যে সময়সীমা করেছেন সেটা কমিয়ে এনে যৌক্তিক জায়গায় দাঁড় করাতে হবে। বন্ধুরা আমার, আমরা পরিষ্কার করে বলি, আজকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে নীতি আপনারা চলছে, এই ফ্যাসিস্ট সরকারের নীতি, এই নীতি আমাদেরকে শিক্ষার ধ্বংসের কাছে নিয়ে এসেছে। ফ্যাসিস্ট সরকারের নীতি বদলাতে হবে, গণতান্ত্রিক নীতি করতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা মণ্ডলীর সাথে আপনাদের দাবি নিয়ে কথা বলব। আমরা শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার যে স্বার্থ, সেই স্বার্থ নিয়ে আমরা কথা বলছি। আমরা প্রতিদিন তাদের সাথে বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন নীতি পরিবর্তন নিয়ে আলোচনা করছি। আমরা আশা করি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং পুরো উপদেষ্টা মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে তারা শিক্ষকদের এই দাবির প্রতি বিবেচনা দেখাবেন। তারা সংবেদনশীলতার সাথে এই সব দাবি মেনে নেওয়ার ব্যবস্থা করবেন। আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা জানি
শিশুদের গড়ে তুলতে গিয়ে প্রত্যেক শিশুর পরিবারের সাথে আপনাদের সম্পর্ক হয়। এই যে সামাজিক গুরুত্বের জায়গা আপনারা আছেন, বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক নির্মাণে আমরা যাতে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি, রক্ষা করতে পারি, তার জন্য আপনারা ভূমিকা রাখবেন। মনে রাখবেন, এইটাই শত শহীদের ঋণ। এই ঋণ আপনাদের প্রত্যেককে ধারণ করতে হবে। গণতন্ত্র না থাকলে কোনো কিছু অর্জিত হবে না। আমরা দেখেছি কিভাবে একদল ফ্যাসিস্টরা তারা নানান যুক্তি দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল আর দেশের লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে পাচার করেছিল। আমরা ভবিষ্যতে এইরকম কোনো সমাজ চাই না, রাষ্ট্র চাই না, কোন নামেই চাই না। কাজেই বাংলাদেশে আগামী দিনে যাতে গণতন্ত্র থাকে, গণতান্ত্রিক জবাবদিহিতা তৈরি করতে আমরা পারি, এই দেশে বিচার সংস্কার এবং নির্বাচন হয়, সেই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ষড়যন্ত্র যাতে নির্বাচনকে বানচাল করতে না পারে, আমরা সারা দেশের মানুষকে সেই বিষয়ে ঐক্যবদ্ধ করব। সেই ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের আন্দোলনের সাথে আছি। আবারও সরকারের প্রতি অনুরোধ করব, এই 3 দফা দাবির প্রতি আপনারা সংবেদনশীলতার সাথে বিবেচনা করে এই দাবি মেনে নেবেন। সবাইকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন জামাত ইসলামের ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এবিএম ফজলুল করিম, জেনারেল সেক্রেটারি, আদর্শ শিক্ষক ফেডারেশন, বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। অনুগ্রহপূর্বক এর সামনে কেউ দাঁড়াবে না, ছবি তোলা হয়েছে না ভাই, আপনারা একটু সরেন।